আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি জাজিবা জাহাবিন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটিএস তে কুক ওয়ার্ল্ড। গাইস, কেমন আছেন সবাই? আশা তো করছি সবাই খুব ভালো আছেন। তবে শুরুতেই আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি অনেক দিন আপনাদেরকে আমার কোনো আপডেট দেই নাই, সেজন্য আমি গিয়েছিলাম নেত্রকোনা। আমার এখান থেকে অনেক দূরে একটা বিয়ের দাওয়াতে, তো সেখানে গিয়ে আমি আমার কোনো আপডেট আপনাদের সাথে শেয়ার করিনি, সেজন্য আমি অনেক অনেক সরি। আর যারা লাল তরঙ্গটা খুঁজে পাচ্ছেন না ইউটিউবে, সেটা সম্পর্কে একটু বলি। মূলত গাইস, আমি ওই স্টোরিটা 2 দিনে অনেকবার অনেক রকম করে এডিট করে আপলোড করেছিলাম, কিন্তু প্রতিবারই লিমিটেশন আসছিল, এজ রেস্ট্রিকশন দিচ্ছিল। কিন্তু আমার অনেক সাবস্ক্রাইবার আর জান পাখিরা অনেক ওয়েট করছিল, তাই তাদেরকে নিরাশ না করে আমি সেভাবেই সেটা আপলোড করি। আমি ওটা আবারও নতুন করে এডিট করব, যাতে কোনো প্রকার রেস্ট্রিকশন না আসে, এবং আবার আপলোড করব আপনাদের জন্য। 36 ঘন্টায় 61,000 ভিউ হয়েছিল ভিডিওটা। তবে আমার কাছে ভিউ বড় কথা না, আমার কাছে আমার সাবস্ক্রাইবারের খুশিটাই বড় কথা। তো আমি আশা করব আপনারা সবাই আমার সমস্যাটা বুঝতে পেরেছেন। আর এখন অন্ধকারের শিকারে যে পার্টটা আমি আপলোড করছি, সেটা সম্পর্কে অবশ্যই ভালো ভালো কমেন্টস করবেন। যারা নতুন আছেন, সাবস্ক্রাইব করেন নাই, করে দিয়েন। সবাই ভালো থেকেন। আল্লাহ হাফিজ, লাভ ইউ, বাই বাই। জঙ্কুক অনুভব করলো তে কিস করা অবস্থাতেই থরথর করে কাঁপছে। অশান্ত জঙ্কুক আরো অশান্ত হয়ে গেল মুহূর্তেই। তা অনুভব করে জঙ্কুক ঠেলে তেকে নিজের কাছ থেকে জোরপূর্বক সরাতে চাইল, তবে তে সরল না। সে জোরপূর্বক জঙ্কুকের মাথার চুল দুহাতে খামছে ধরে একই অবস্থাতে থেকে কান্নারত কণ্ঠে বলে, আমাকে নিয়ে যেতে চাই জঙ্কুক, আমাকে ছেড়ো না, আমাকে তোমার কাছে রাখো, আমি ভালোবাসি তো তোমাকে, খুব ভালোবাসি, খুব। ঘরবালি সোনা, শান্ত হও, আমি আছি তো তোমার কাছে, কেউ নিয়ে যেতে পারবে না আমার চানকে। হঠাৎ করেই তের কি হলো কে জানে, জঙ্কুককে ধাক্কা মেরে সরিয়ে দিল নিজের কাছ থেকে। জঙ্কুক তাল সামলাতে না পেরে খাটের হেডবোর্ডের সাথে মাথাটা বাড়ি খেলো। আকস্মিক ঘটনার কিছুই বুঝতে পারল না জঙ্কুক। কপালে ভাঁজ পড়ল মুহূর্তেই তার। তবে সামনের দিকে তাকিয়ে দেখলো তে অগ্নিমূর্তি ধারণ করে রক্তাক্ত চোখে তার দিকে তাকিয়ে থরথর করে কাঁপছে। রাগী চোখেই জঙ্কুকের দিকে তাকিয়ে ফোপাতে ফোপাতে বলল, তুই কোনটা, তুই পাপি, ওর মতোই। তুই আমাকে বাঁচতে দিবি না, তুই আমাকে ভালোবাসিস না, তুই ছলনা করছিস আমার সাথে। জঙ্কুক মুহূর্তেই ঘর কাঁপিয়ে হাসলো। আমি সত্যি ছলনা করছি, সবার সাথেই ছলনা করছি আমি, তোর সাথেও। আমার কাজই তো ছলনা করা। জঙ্কুকের এমন কথা শুনে মুহূর্তেই তের অগ্নিমূর্তি চেহারাটা বদলে গিয়ে বিষাক্ততার নীল রং ধারণ করে। তার রক্তাক্ত চোখ দুটো মুহূর্তেই হয়ে যায় সমুদ্রের মতো গভীর। দ্রুত আবারও এগিয়ে যায় জঙ্কুকের নিকট, দুহাতে আঁকড়ে ধরে জঙ্কুকের গাল, বলে, মিথ্যা কথা বলবেন না জঙ্কুক, আমার কষ্ট হচ্ছে তো। মিথ্যা না তে, এটাই সত্যি। খুব ভালোবাসি আপনাকে জঙ্কুক, চলুন না, এসব ছেড়ে অনেক দূরে চলে যাই। আমাদের মতো মানুষদের ভালোবাসতে নেই ঘরবালি, এসব বাদ দিয়ে আগের মতো হয়ে যাও। তোমার আর আমার সম্পর্ক সাপ আর বেজির, ভুলে গেছো? মিথ্যা কথা, ভালোবাসেন না, তবে এই সমস্ত আদুরি নামে কেন ডাকেন? আবেগে মুখ দিয়ে চলে আসে, তাই বলে ফেলি। এসব বাদ দাও, অনেক রাত হয়েছে, এবার ঘুমাও। মুহূর্তে অভিমান ভর করলো তের মধ্যে, ছেড়ে দিল জঙ্কুকের গাল। দু চোখ দিয়ে অঝোর ধারায় নামছে বর্ষণ। জঙ্কুক গভীর মুখে শান্ত চোখে দেখলো সব। তে চুপ, আর একটা কথাও বলল না। বিছানা থেকে নেমে পড়ল, ওয়াশরুমে গিয়ে উজু করে বের হলো। জঙ্কুক শক্ত হয়ে একইভাবে বসে আছে, তবে তার চোখ দুটো তের ওপরেই আবদ্ধ। তে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়ালো। দৃঢ়তায় অবিচল হয়ে ইবাদতে মগ্ন হয়ে উঠল মুহূর্তেই। তের চোখের জল এক মুহূর্তের জন্য থামছে না। জঙ্কুকের কলিজা চলে যাচ্ছে তের এই মিনতিতে আচ্ছন্ন ইবাদত দেখে। আর সহ্য করতে পারল না জঙ্কুক, চট করে উঠে দাঁড়ালো বিছানা থেকে। বেড সাইডের টেবিলের উপর থেকে সিগারেটের প্যাকেট হাতে তুলে নিল। চট জলদি একটা সিগারেট জ্বালিয়ে দু ঠোঁটের মাঝখানে চেপে ধরল। চটপটে হাতে মোবাইলটা হাতে তুলে নিয়ে কাউকে একটা মেসেজ করে রেখে দিল। তারপরও যেন ভেতরে জ্বলন কমছে না তার। সিগারেট ঠোঁটে চেপে রেখে বেড সাইডের টেবিলে ড্রয়ার খুলে একটা অ্যাকশন বের করলো এবং খুব দৃঢ়তার সাথে নিজের হাতে করলো। জঙ্কুক দাঁত কটমট করে বলল, বেঈমান শালী নিশ্চয়ই খোদার কাছে আমার নামে বিচার দিতে বসেছে। কথাটি শেষ করতে না করতে পেছন থেকে তের জোরে কান্নার শব্দ ভেসে আসলো জঙ্কুকের কানে। ততক্ষণে করা শেষ। মুহূর্তে খালি
শুনতে শব্দ তুলে মেঝেতে আছাড় মারল জঙ্কুক। রাগে নাকের পাটাতল ফুলে ফেপে উঠছে তার। পেছনে তাকিয়ে দেখলো তে নামাজ শেষ করে জায়নামাজে মাথা ঠেকিয়ে কান্না করছে। নিজেকে আর আটকে রাখতে পারে না জঙ্কুক। এগিয়ে গিয়ে তের দু বাহু শক্ত করে ধরে টেনে তুলে তাকে। রেগে গিয়ে বা হাতে তের গলাটা শক্ত করে চেপে ধরে ডান হাতে বন্দুক ঠেকায় তের কপালে। চুপ, একদম চুপ, একটু কান্না করবি না। আমাকে মারার জন্য উঠে পড়ে লেগেছিস শালি? না, আপনার সাথে বাঁচার জন্য। একটু আগে সেবন করা এর প্রভাবে জঙ্কুকের হাত কাঁপছে, চোখ দুটো খোলা হয়ে যাচ্ছে। কাপা হাতে ফেলে দিল জঙ্কুক। আঁকড়ে ধরল তের গাল, কপালে কপাল ঠেকিয়ে বলল, ঘরবালি, আমার আগের ঘরবালি হয়ে যাও না সোনা। ইমোশনাল কথা তোমার মুখে ভালো লাগে না। আমার তোমার সাথে ঝগড়া করতেই বেশি ভালো লাগে। আমি তো আপনাকে ভালোবেসে ফেলেছি জঙ্কুক, আমাকে ভালোবাসুন, আপনি আমার হয়ে যান, ছেড়ে দেন এসব। কত করেছি জানিস, কত পাপ করেছি। তাতে কি, মানুষ তো কত পাপ করে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমাও পেলে। কথাটি শুনে জঙ্কুক চুপচাপ তাকিয়ে থাকে তের চোখের দিকে কিছু মুহূর্ত। তেও গভীর দৃষ্টিতে দৃষ্টি আবদ্ধ রাখে। বেশ কিছুক্ষণ পর নীরবতা ভেঙে জঙ্কুক বলে, আচ্ছা দিলাম, এবার শান্ত হয়ে ঘুমাও। তাহলে বলুন ভালোবাসি তে। আর সহ্য করতে পারছে না জঙ্কুক, নাইবা পারছে তের মুখে এমন কথা শুনতে। তাকে থামানোর জন্য মুহূর্তে তার জোড়া ধরল জঙ্কুক, গিয়ে দিল জামার ভেতর। জঙ্কুকের শক্ত পুরুষালী হাত স্পর্শে গংরানি দিয়ে ওঠেতে তে নিঃশ্বাস নিতে পারছে না। তবে তো ছাড়েই না জঙ্কুক, উল্টো শরীরে যেখানে জঙ্কুকে পড়ছে জ্বলে যাচ্ছে সেই স্থান এক প্রকার টেনে হিচড়ে খুলে ফেললো, থেকে ছুঁড়ে ফেললো। আবারও চিৎকার করে উঠল তে। জঙ্কুক সেসব চিৎকার পাত্তা না দিয়ে ঝাঁপিয়ে পড়ে তের উপরে। শরীরের যে স্থানে লাগছে মুহূর্তে বেগুনি দাগ ভেসে উঠছে। তবে তে আর কোনো প্রকার প্রতিক্রিয়া করলো না, সহ্য করে উল্টো দু হাতে জড়িয়ে নিল তাকে। আবারও পূর্ণের ন্যায় সেই আবেগী কণ্ঠে অনুনয় করে বলল, ইচ্ছা করলে জোরে কামড়ে ধরুন, শক্ত হাতের স্পর্শে ঝলসে ফেলুন, তারপরেও ভালোবাসি বলুন। কথাটি শোনা মাত্রই জঙ্কুক সত্যি সত্যি তীরের বা পাশের উঁচু পেশিতে জোরে কামড়ে ধরে। আকস্মিক এমন ঘটনায় জোরে চিৎকার করে তে। তবে জঙ্কুককে ধাক্কা দিল না, সরানোর চেষ্টা করলো না, যেন সে ইচ্ছা করেই নিজেকে পেতে দিয়েছে। জঙ্কুক তা অনুভব করে সেই স্থানে ঠোঁট ঘষতে ঘষতে বলে, শালি, বিয়ে করেছি, সংসার করছি, 3 বেলা খাওয়াচ্ছি, সমস্ত প্রয়োজন মিটাচ্ছি, শারীরিক ডোজও তো কম দিচ্ছি না, তারপরও ভালোবাসেন ভালোবাসেন বলে মাথা খাচ্ছিস। কথাটি বলতে বলতেই অ্যানাকন্ডা জোরে ধাক্কা মেরে মিঠা পানিতে ঢুকিয়ে দিল জঙ্কুক। হঠাৎ করেই এমন করায় ব্যথায় চেঁচিয়ে উঠল তে। তা দেখে জঙ্কুক বলে, নে দিচ্ছি ভালোবাসা। জঙ্কুক, কি হয়েছে সোনা, ভালোবাসছি তো। জোরেই তো দেব, ভালোবাসা চাই তো তোমার সোনা, আর এটাই তো ভালোবাসা জান, ভালোবাসি তো খুব। কথাটি বলে কন্টিনিউ করতে থাকে জঙ্কুক। এর কারণে এটা ওটা অনেক কিছুই বলতে থাকে। ভালোবাসিও বলেছে কয়েকবার। তে অবুঝ না, সে দিব্যি অনুভব করতে পারছে তার প্রতি জঙ্কুকের অনুভূতি। তবে সুস্থ মস্তিষ্কে ভালোবাসি শব্দটা শুনতে চাইতে আর এসব ছেড়ে অনেক দূরে চলে যেতে চায়। কিন্তু বরাবরের মতোই জঙ্কুক সমস্ত কিছু এড়িয়ে নিজের ইচ্ছায় থেকে এলোমেলো করে দিল আবার। তে তার ভালোবাসা আদায়ের এই লড়াইয়ে এতটাই মগ্ন ছিল যে সে টের পেল না তাকে জীবনের তরে এতিম করার মিশনের শেষ ধাপের চূড়ান্ত খেলায় নেমেছে কাই। ড্রেসিং টেবিলের ওপরে তের ফোনে কল আসছে জন্মদাত্রী মায়ের নাম্বার থেকে। সাইলেন্ট ফোনটার আলো জ্বলছে, নিভছে, বন্ধ হচ্ছে, আবারও জ্বলছে। তবে তে ফোনটা রিসিভ করলো না। প্রত্যেকটা রাজনৈতিক দলের আলাদা চেলাপেলা থাকে, তেমন কাই আর মাঝারেরও আছে, এবং সেই চেলাদের হাতেই লেগে গেছে তের মা আর ভাবির ঠিকানা, এবং সেটা জঙ্কুকের জন্যই। সেই রাতে জঙ্কুক যখন তেকে জিজ্ঞাসা করে মা ভাবি কোথায় আছে, তখন তে বাধ্য হয়ে বলে দেয় নানার বাড়ির কথা। জঙ্কুকের উদ্দেশ্য ছিল তাদের নিরাপত্তা, তাই তো মেসেজ করে নিজের লোকদেরকে বলে দিয়েছিল তে নানার বাড়ির ঠিকানা খোঁজ করতে। যেহেতু কাই জঙ্কুকের কাছে তেকে চেয়েছিল
তাই তার ফার্স্ট টার্গেট থাকবে তে জানা কথা এবং তেকে না পেলে তের দুর্বলতাগুলোকে পেতে চাইবে। আবার জঙ্কুক তাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে, তাই জঙ্কুকের বাড়ির লোকও টার্গেট থাকবে। এর মানে তেকুক দুজনেই তার টার্গেট। তাই তেকুককে হাতের কাছে না পেলে তাদেরকে কষ্ট দেওয়ার জন্য দুর্বলতাগুলোকেই টার্গেট করবে এবং করলো তাই। মাজহার আর মাজহারের বাবা সাবেক মেয়র ইউনু আর জঙ্কুকের প্রতিদ্বন্দ্বী দল। তাদেরও রাজনৈতিক ক্ষমতা আছে, তাদেরও সৈন্যবাহিনী আছে যারা প্রতিনিয়ত জঙ্কুক এবং তার পরিবারের সকলের ওপর নজর তো রাখত এবং ইউনুর দলের ছেলেদের উপরও নজর রাখত। তে সেদিন শুধুমাত্র বলেছিল তার মা ভাবি নানা বাড়িতে আছে, তবে ঠিকানা বলেনি। জঙ্কুক জিজ্ঞাসাও করেনি, ঠিকানা বের করা একটা ব্যাপার হলো। জঙ্কুক তার লোকদেরকে তে নানার বাড়ির ঠিকানা খোঁজ করার জন্য নামায়। তখন তার লোকেরা তেদের বাড়ির আশেপাশের পরিচিত এবং প্রতিবেশীদের কাছ থেকে জানার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত রোজের ঘটনাটি ঘটে যায় এবং এই বিষয়টি জঙ্কুক এবং তার লোকেদের মাথা থেকে বের হয়ে যায়। তবে জঙ্কুকের লোকেদের ওপর মাজহারের লোকদের নজর ছিল এবং জঙ্কুকের লোকেদের অনুসরণ করেই তারা জানতে পারে যে জঙ্কুক তে নানা বাড়ির ঠিকানা খুঁজছে। সেই সূত্রপাত ধরেই মাজহারের লোকেরা তে নানা বাড়ির ঠিকানা না পেলেও পেয়ে যায় বাবার বাড়ির ঠিকানা এবং সেখানে গিয়ে তের শ্বশুর বাড়ির আত্মীয়তার পরিচয় দিয়ে নানার বাড়ির ঠিকানাটি সংগ্রহ করে এবং খুব বুদ্ধিমত্তার সাথে পৌঁছে যায় রাবেয়া আর মার্জিয়ার কাছে। মাজহারকে তার লোকেরা এই ব্যাপারে ফোন করে বলতেই কাই তখন মার্জিয়াকে তুলে আনতে বলে, তবে মা বুড়ো মহিলা তাকে দিয়ে তাদের কোনো কাজ নেই, সরাসরি বলে দেয় বুড়ো মহিলাটাকে মেরে ফেলতে। লোকগুলো তাই করলো। গভীর রাতে গ্রামের ওই নীরব শান্ত বাড়িতে ঢুকে মার্জিয়াকে অজ্ঞান করা লিকুইড স্প্রে করে তুলে নেয় এবং রাবেয়াকে ঘরবন্দি করে পুরো বাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। তখন গ্রামবাসী রাবেয়ার চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসে, পাশের পুকুর থেকে পানি উঠিয়ে আগুন নেভায়। ততক্ষণে অক্সিজেনের অভাবে রাবেয়া অজ্ঞান হয়ে গেছে, শরীরের 20% পুড়ে গেছে তার। গ্রামবাসী তাকে উদ্ধার করে সরকারি হাসপাতালে নিয়ে যায় এবং এই ঘটনা একমাত্র মেয়েকে জানানোর জন্য রাবেয়ার ফোন থেকেই গভীর রাতে বারবার ফোন করতে থাকে গ্রামবাসী। মাজহার ভয়ে থরথর করে কাঁপছে। সিদ্ধান্ত নিয়েছে ভোর হওয়ার আগেই রাজধানীতে চলে যাবে এবং সকাল সকাল ফ্লাইট ধরে সোজা ইন্ডিয়ায়। এ দেশ ত্যাগ করতে হবে খুব দ্রুত। এই দেশ তার জন্য হারাম হয়ে গেছে। অনেক বড় দুর্ঘটনা ঘটিয়ে পালাচ্ছে সে। কত পরিমাণ বিকৃত মস্তিষ্কের হলে একজন 7 মাসের অন্তঃসত্ত্বা মহিলার সাথে বিকৃতভাবে মিলিত হতে পারে ওই কায়। মার্জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করে তখন যখন কায়ের এক হাতের পায়ে মার্জিয়ার পেটের বা পাশটা পেটে 7 মাসের আনবন বাচ্চাটার একটা পা বের হয়ে যায়। তখনই মার্জিয়া শেষবারের মতো গমরানি দিয়েছিল। মাজহার কায়ের সমস্ত পরিকল্পনায় প্রচুর উৎসাহ দেখালেও মার্জিয়াকে অন্তঃসত্ত্বা অবস্থায় দেখে কায়ের পরিকল্পনা পরিবর্তন করতে বলে। মাজহার বলেছিল মার্জিয়াকে আটকে রেখে ইউনু আর কায়ের কাছে অন্য কিছু দাবি করতে কিংবা তেকে চাইতে। তবে আর কাই নাকি এমন কিছু কখনো টেস্ট করেনি। সে মানে না মাজহারের কথা। মাজহারের সামনেই ঘটলো সম্পূর্ণ ঘটনা। কাই যখন মার্জিয়ার ফাটা পেট থেকে বের হয়ে আসা আনবন বাচ্চাটার পা ধরে টান দিয়ে বের করতে যাবে, ঠিক তখনই মাজহার সমস্ত ধৈর্য হারালো। পেছনে থাকা কাঠের চেয়ার দিয়ে সজোরে আঘাত করলো কায়ের মাথায়। মাথা ফেটে গিয়ে ফিনকি দিয়ে পড়তে শুরু করলো। মেঝেতে পড়ে যন্ত্রণায় গড়াগড়ি করতে করতে জ্ঞান হারালো কাই। উত্তেজিত হয়ে সাহসের সাথে কাজটি করে ফেললেও কায়ের অবস্থা দেখে ভয় পেয়ে যায় মাজহার। এই কাইকে সে আগে থেকেই ভয় পেত। এই কাই যদি একবার জ্ঞান ফিরে তাকে আস্ত গিলে খাবে। মাজহার দ্রুত তার লোকদেরকে নিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। মাজহার ভোরের দিকে নিজের বাড়ি গিয়ে তার বাবা সাবেক মেয়র সাহেবকে সে আর কাই যা ঘটিয়েছে সে সম্পর্কে সমস্ত কিছু খুলে বলে এবং দ্রুত পাসপোর্ট আর টাকা নিয়ে রওনা হয় রাজধানীতে। মাজহারের বাবা সাবেক মেয়র সাহেব প্রচুর ভয় পেয়ে যায়। কি করবে ভাবতে থাকে। কোনো কুলকিনারা খুঁজে না পেয়ে মেয়র সাহেব খুব গোপনে অগোচরে পুলিশের কাছে পরিত্যক্ত পুরনো গোডাউনের ঠিকানাটি পৌঁছে দিল। পুরাতন এই গোডাউনের মালিক সে নিজে, তবে এখানে 4 বছর ধরে সে কিচ্ছু করে না। আর পুলিশ তাকে সন্দেহ করলেই বা কি, সে তো এটা ব্যবহার করে না। এমন পরিত্যক্ত গোডাউনে যে কেউ লুকিয়ে অপরাধ করতেই পারে।
ভোরের আলো ফোটার আগেই জঙ্কুকের দরজায় ভয়ঙ্কর করাঘাত পড়তে শুরু করলো। দেরিতে ঘুমানোর জন্য আর ড্রাগসের জন্য চোখ খুলে তাকাতে পারছে না জঙ্কুক। তবে তের প্রচুর পরিমাণে মাথা ব্যথা করছে। বিরক্তিতে নাক মুখ কুঁচকে নিল তে। শরীর প্রচুর ব্যথাতে ঠিকভাবে নড়তে পারছে না। ততক্ষণে ইউনো হুঙ্কার তুলে গম্ভীর সুরে জঙ্কুকের নাম ধরে ডাকছে। এই পর্যায়ে ব্যথার শরীরটাই টেনে টুনে উঠে বসে তে। শরীরে তার এক টুকরা সুতা নেই। তে জঙ্কুককে হাত দিয়ে ঠেলে ডাকে, এই উঠুন উঠুন জঙ্কুক, শুনতে পাচ্ছেন না? মেয়র সাহেব চিৎকার করে আপনার নাম ধরে ডাকছে। উঠুন, গিয়ে দরজাটা খুলুন। বালের শালি, আমাকে ঘুমাতেও দিবি না এখন? ঘুমাতে দে। এমন কথা শুনে তে বিরক্তিতে দম ছেড়ে বলে, আচ্ছা আচ্ছা ঘুমান, দরজাটা ভেঙে ফেললে আমার কি? কথাটি বলে তে গায়ে চাদর জড়িয়ে ব্যথা শরীরটা নিয়ে দ্রুত কাপড় হাতে ওয়াশরুমে ঢুকে গোসল করার জন্য। ফজরের নামাজ কাজা হয়ে যাবে, নয়তো তাড়াতাড়ি পড়তে হবে। ইউনোর ডাকাডাকি তখনও জারি। জঙ্কুক বাধ্য হয়ে ঘুম ঘুম লালচে চোখে শোয়া থেকে উঠে বসলো বিছানায়। বিরক্ত নিয়ে এদিক ওদিক তাকিয়ে লুঙ্গি খোঁজ করে। লুঙ্গিটা অবহেলায় পড়ে আছে খাটের পায়ের পাশের দিকটায়। জঙ্কুক লুঙ্গি এনে মাথা থেকে ঢুকিয়ে কোমরে জড়াতে গিয়ে দরজাটি খুলে বলল, ওয়াহ, সকাল সকাল একজন বিবাহিত পুরুষের দরজায় নির্লজ্জের মতো করাঘাত করতে হয় না, জানো না সেটা? মাথায় তো কিচ্ছু নাই। তোমাকে মেয়র কে বানিয়েছে? শুয়োরের বাচ্চা, তোর বিবাহিত পুরুষ হওয়ার ছুটা দিমু আমি। একটারে মাটি দিছি, 48 ঘন্টা পার হয় নাই আর একটা মাটি দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। তবে এবার মনে হইতাছে এটার দাফনের সাথে তোমার বিবাহিত জীবনটাকেও দাফন করতে হবে। ইউনোর কথা শুনে মুহূর্তেই জঙ্কুকের ঘুম নেশা দুইটাই কেটে গেল। শক্ত মুখে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, কি হয়েছে ভাই? অনেক কিছু হয়েছে, যা হবার না তাও হয়েছে, এবার এসব থামা। জঙ্কুকের পা জোড়া অনবরত কাঁপছে। তে গোসল সেরে বের হয়ে নামাজ পড়ে নিল। জায়নামাজ ভাঁজ করে রাখতে রাখতে বিছানার দিকে তাকিয়ে দেখলো জঙ্কুক পা ঝুলিয়ে বসে আছে, গম্ভীর চিন্তিত মুখ। তে মুহূর্তে কপাল কুঁচকে তাকালো দেয়াল ঘড়ির দিকে। সকাল 6টা বাজে। এই লোক বসে আছে কেন? ঘুমাচ্ছে না কেন? কালকে যা ঘটনা ঘটিয়েছে তারপর বিকালের আগে তো ঘুম থেকে ওঠার কথা না? মেয়র সাহেবই বা সকাল সকাল কি এমন বলতে এসেছিল? বিষয়গুলো ভাবতেই চিন্তায় পড়ে তে এগিয়ে গিয়ে একদম জঙ্কুকের সামনে দাঁড়ায়। প্রশ্ন করে, আপনি ঘুমাবেন না? বিছানা গুছিয়ে ফেলবো। জঙ্কুক দু হাত দুদিকে প্রসারিত করে তেকে বুকে ডাকে। তে এবার আরো চিন্তায় পড়ে গেল। তবে জঙ্কুককে নিরাশ করলো না। জঙ্কুকের ইচ্ছা অনুযায়ী তার বুকের কাছেই চলে গেল। জঙ্কুক দু হাতে থেকে আঁকড়ে ধরে সজ্ঞানে স্পষ্ট সুরে প্রথমবারের মতো তেকে বলে, ভালোবাসি তে, খুব ভালোবাসি আমার ঘরওয়ালিকে। এই কাঙ্ক্ষিত কথাটি এই মুহূর্তে অনাকাঙ্ক্ষিত ছিল তের কাছে। এতটা আশ্চর্য হয়েছে তে যে খুশিতে আত্মহারা হয়ে কিচ্ছু বলতে পারল না। শুধু শক্ত হাতে জঙ্কুককে জড়িয়ে ধরল। তবে কিছু মুহূর্ত পর জঙ্কুকের ঘর থেকে ভেসে আসলো তের গগন কাঁপানো চিৎকার। আহাজারি দেয়ালের সাথে কিছুর ধূপধাপ শব্দ। তে উন্মাদ। সুজিত দৌড়ে আসে। ইউনো এসে দুয়ারে দাঁড়ায়। রুমের ভেতরে তাকিয়ে দেখে তার ভাই স্ত্রীর এমন উন্মাদনা সামলাতে হিমশিম খাচ্ছে। তে আজ পাগল। গায়ের পোশাক এলোমেলো। ইউনো সরে এলো নিজের কক্ষের দিকে। সে দুয়ার পেরিয়ে নিজের কক্ষে প্রবেশ করে দেখল নেন্সি এলোমেলো হয়ে বিছানায় বসে আছে, চুপচাপ শুনছে তের আহাজারি। তার এলোমেলো চুল, অনুভূতি শূন্য, লালচে নির্ঘুম চোখ, রক্তহীন ফ্যাকাশে মুখ। পোশাক দেখে বোঝাই যাচ্ছে দুদিন গোসল করেনি। ইউনোর বুকে যন্ত্রণা হচ্ছে, খুব যন্ত্রণা। তের মতো তারও চিৎকার করতে ইচ্ছা করছে। তের মতো দেয়ালে মাথা ঠুকতে ইচ্ছা করছে, কিন্তু পারছে না। স্ত্রীর এমন নিস্তব্ধতা তার সহ্য হচ্ছে না কিছুতেই। চুপ করে না থেকে তের মতো তর্ক করুক, ঝগড়া করুক, যা ইচ্ছা করুক, তারপরও চুপ না থাকুক। ইউনো আর দাঁড়াতে পারল না। কফি টেবিলের ওপর থেকে গাড়ির চাবিটা দ্রুত হাতে তুলে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। তেকুককে নিয়ে এখনই তাকে হসপিটালে যেতে হবে। তাছাড়া মাজহার আর কাইকেও তো দেখতে হবে। হাসপাতালের করিডোরের ফ্লোরে বসে আছে তে। সামনে তার ফুটফুটে একটা ছেলে বাচ্চা পড়ে আছে, যেটা দেখতে ঠিক তার বাবার মতো। বেঁচে থাকলে হয়তো বাবার মতোই হতো। বাচ্চাটা আছে, ফর্সা শরীরটা নীলচে কালো হয়ে আছে। এই 7 মাস প্লাস প্রিম্যাচিউর বেবি বয়টাকে ডক্টর তের ভাবির ফেটে যাওয়া পেট থেকে বের করেছে। তবে জঙ্কুক তের থেকে 5 হাত দূরত্বে দাঁড়িয়েছিল। ডক্টর জিমিন তার সামনে দাঁড়িয়ে বলে,
জানি না আপনাদের সঙ্গে কেনই বা এমন মর্মান্তিক ঘটনাগুলো ঘটে চলছে, আর আমাকেই সেগুলোর কাজ করতে হচ্ছে। আগে আপনার বোন আর এখন এনার ভাবি। যাই হোক, অন্তঃসত্ত্বা মেয়েটাকে খুব যন্ত্রণা দিয়ে বাজেভাবে নির্যাতন করা হয়েছে এবং হাতের থাবায় তার বেবি বামটাকে ফাটিয়ে ফেলা হয়েছে। ধারণায় 80% ঠিক তখনই মেয়েটা চাই। ধারণা করা যাচ্ছে বাচ্চাটা তখনও বেঁচে ছিল মায়ের পেটে। তাৎক্ষণিক হসপিটালে আনলে সার্জারির মাধ্যমে বের করা যেত, কিন্তু তাকে 5 থেকে 6 ঘন্টা পর এখানে আনা হয়েছে, আর ওই অবস্থাতে বাচ্চাটা মায়ের পেটে মারা গিয়েছে। তাই আমরা কিচ্ছু করতে পারিনি, দুঃখিত। তের চোখ দিয়ে অশ্রুর ধারা বয়ে যাচ্ছে। বারবার অস্পষ্ট সুরে কিছু বলছে, তবে স্পষ্টভাবে শোনা যাচ্ছে না। তুইও চলে গেলি, এবার আমার বংশের কেউ বাকি রইল না। জঙ্গক এগিয়ে গিয়ে তের কাঁধে হাত রেখে বলে, তে ওঠো এখান থেকে, বাচ্চাটাকে নিয়ে যেতে হবে। তে মুহূর্তেই এক ছটকা মেরে জঙ্গকের হাত কাঁধ থেকে সরিয়ে চেঁচিয়ে বলে ওঠে, ছবি না তুই ওকে, আমি ওকে কোথাও নিয়ে যেতে দেব না। জঙ্গক চুপ হয়ে গেল। তের মাথার মধ্যে যে প্রচুর চাপ সৃষ্টি হচ্ছে জঙ্গক বুঝতে পারে। সত্যি সত্যি তে বাচ্চাটিকে কাউকে ধরতে দিচ্ছে না, ফ্লোরে নিয়ে চুপচাপ বসে আছে, আর পাশেই জঙ্গক পাথরের মতো দাঁড়িয়ে আছে। ঠিক তখনই তাদের সামনে দিয়ে একটা স্ট্রেচার চলে গেল। তে পলক ঝাপটে এক নজর দেখেই চমকে গেল, চিৎকার করে বলে উঠল, আম্মা! ইউনো তের মাকে এই হসপিটালেই পাঠিয়ে দিয়েছে এবং সে কোথাও একটা গেছে। তে সমস্ত পরিস্থিতি নিয়ে এতটাই বিপর্যস্ত ছিল যে তার মাথা থেকে তার মায়ের ব্যাপারটা বের হয়ে গিয়েছিল। তে এতক্ষণে জানতে পারলো তার ভাবিকে উঠিয়ে আনার সময় তার মাকে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার প্ল্যান করেছিল কাই। তের মাকে বার্ন ইউনিটের ভিআইপি কেবিনে রেখে স্পেশাল ট্রিটমেন্ট দিচ্ছে ডক্টর। সে বাইরে দাঁড়িয়ে ভেতরে ভেতরে আহাজারি করছে। আর কত কত দেখতে হবে তাকে, কত সহ্য করতে হবে। সে আর মেনে নিতে পারছে না কিছুই। এ সমাজ জাতি তাকে কি দিয়েছে? কিচ্ছু না। একে একে পরিবারের সবাইকে কেড়ে নিয়েছে। এই যে এত সততা, এত জ্ঞানের বাণী, এত সাহস দেখিয়ে কি পেয়েছে? দিন শেষে সব হারিয়েছে। তাহলে তো মানুষের কথাই সত্য, এই সমাজে সততার ভাত নেই। এই সমাজে টিকতে হলে সৎ না হয়ে স্বার্থপর হতে হয়, প্রতিবাদী না হয়ে প্রতিশোধ নিতে হয়। তাহলে তো জঙ্গকি ঠিক আছে। পাওয়ার আর পয়সা না থাকলে টিকে থাকা যায় না। বাস্তব প্রমাণ তো সে নিজেই। জঙ্গকের মতো একটা মানুষ তার পাশে ছিল দেখেই তো কাই তার একটা চুলও স্পর্শ করতে পারে নাই। তবে প্রতিশোধ নিতে গিয়ে অসহায়দের ধ্বংস করে দিল। তের ভাবনার মাঝেই জঙ্গক এগিয়ে এসে বলে, তে বাচ্চাটাকে আর তোমার ভাবিকে দাফন করতে হবে। কি করব তাড়াতাড়ি বলো। একে একে দুবার একই কথা বলল জঙ্গক, তবে তে কোনো উত্তর দিল না। তেকে চুপ দেখে জঙ্গক সরে যেতে চাইল, তবে তে তার হাতটা শক্ত করে ধরল। জঙ্গক ঘাড় ঘুরিয়ে তের মুখের দিকে তাকাতেই তে রক্তাক্ত চোখে তার দিকে তাকিয়ে বলে, যতক্ষণ না পর্যন্ত ওই কায়ের লাশ দেখব ততক্ষণ অব্দি ভাবি আর বাচ্চাকে দাফন করব না। আপনি পারবেন না জঙ্গক, ওর কলিজাটা ছিঁড়ে নিয়ে আসতে? প্রতিশোধ নিতে চাইছো তে? তুমি না প্রতিশোধের ঘোর আপত্তি করো? থেমে যেতে বলো, সহ্য করতে বলো, ন্যায়ের পথে চলতে বলো। তুমি তো রক্তের বদলে রক্তের পক্ষে না। পুরনো কথা বলেছেন জঙ্গক, আমার পর প্রতিশোধের পক্ষে, রক্তের বদলে রক্ত চাই। জঙ্গক একটা কথাও বলে না, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে তের চোখের দিকে। কন্ডেমড সেল হলো কারাগারের সেই নির্জন কক্ষ যেখানে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদেরকে অন্য কয়েদিদের কাছ থেকে আলাদা এবং দূরে কড়া নিরাপত্তা এবং নজরদারিতে রাখা হয়। সেখানে আসামিদেরকে একাই রাখা হয় তাদের শারীরিক এবং মানসিক বিকৃত অবস্থার কারণে। সীমিত সুযোগ সুবিধার সাথে কঠোর নিয়ম কানুন থাকে। সেই ছোট্ট কক্ষে আলো বাতাস প্রবেশ করার জন্য ছোট্ট একটা জানালা থাকে এবং ভেতরে তারা কি করছে সেটা সর্বক্ষণ নজর রাখার জন্য বাহিরে পাহারাদার দাঁড়িয়ে থাকে। সন্ত্রাসী, কুখ্যাত আসামি, খুনি, অবৈধ নারী ব্যবসায়ী এবং নানান বিকৃতিতে নারীকারী কাইকে এমন একটা কন্ডেম সেলে রাখা হয়েছে। যদিও মৃত্যুদণ্ডের রায় এখনো আসেনি, তবে তার বিকৃত মস্তিষ্কের কর্মকাণ্ডের কারণেই তাকে কন্ডেম সেলে রাখা হয়েছে।
মাথায় ব্যান্ডেজ করা কাই জ্ঞান ফিরে নিজের অবস্থান বুঝতে পেরে বিচলিত হয়ে যায়। পুলিশ তাকে ধরে নিয়েছে, কিন্তু তার তো প্ল্যান ছিল দেশের সীমানা ক্রস করে মায়ানমার চলে যাওয়ার। সেখানে তার পার্টনার আছে, ব্যবসার খাতিরে পরিচিত মানুষ আছে। একবার সেখানে যেতে পারলে সব বিপদ কেটে যেত তার। সুযোগ পেয়ে তারপর লিসাকেও নিয়ে যেত, কিন্তু তা হলো না। মেজাজটা বিগড়ে গেল কায়ের। সমস্ত কিছু প্ল্যান ভেস্তে গেল ওই মাসহার চোরের বাচ্চার জন্য। রেগে গিয়ে কন্ডেম সেলের মোটা লোহার দরজায় আঘাত করলো। কিছু সময় বাইরে পুলিশ কনস্টেবল দাঁড়িয়ে দেখলো, তবে কোনো প্রকার প্রতিক্রিয়া করলো না। থেমে গেল কাই। কয়েকটা আঘাত করে নিজে আঘাত পেল যেন। মাথাটা ঝিমঝিম করছে, শরীর দুর্বল লাগছে, পড়েছে। মাথায় আঘাত পাওয়ায় শরীরের ভারসাম্য রক্ষা না করতে পেরে কয়েক কদম পিছিয়ে গিয়ে বাড়ি খেলো। কিছু একটার দিকে তাকিয়ে দেখলো এত সময় ধরে সে যেটার উপরে শুয়েছিল, কংক্রিটের উঁচু ফ্লোরের মতো বিছানা, কাঁথা নেই, বালিশ নেই, কিচ্ছু নেই, শক্ত উঁচু ফ্লোর। তার ঠিক পাশে মাটির একটা কলসি আর মাটির একটা গ্লাস। অন্ধকারের মধ্যে ছোট্ট লালচে বাল্ব মিটমিট করে চলছে, যেন এই আছে এই নেই। সমস্ত কিছু ভালোভাবে পর্যবেক্ষণ করে কাই হতাশায় উঁচু কংক্রিটের ফ্লোরে বসে পড়ল। হঠাৎ করেই লিসার কথা খুব মনে পড়ছে। পুরনো গ্রামের বাড়িতে কি অবস্থাতে আছে মেয়েটা জানে না সে। শেষবারের মতো দেখাটাও হলো না। খুব আফসোস হচ্ছে ভেতরে ভেতরে। এখানে নিশ্চিত মৃত্যু, নয়তো যাবজ্জীবন হবে। কিছু মুহূর্ত চুপচাপ বসে থাকে কাই, তবে হঠাৎ করে সশব্দ করে হেসে ওঠে। বিকৃত তার হাসির শব্দ দেয়ালে বাড়ি খেয়ে প্রতিধ্বনি হয়ে আবারও তার কানেই ভেসে আসছে। তৈরি হচ্ছে প্রতিধ্বনি। তার হাসির কারণ হচ্ছে এখন আর ওই জঙ্কুক তাকে হাতে পাবে না। এখানে কখনোই জঙ্কুক আসতে পারবে না, আসা অসম্ভব। ক্রিমিনালদের একটা রুলস আছে, একটা আলাদা সত্য আছে। তা হলো তারা তাদের শত্রুকে কখনোই ভুলে না, কখনো ক্ষমা করে না, কখনোই ভুলে যায় না। এটা তাদের রুলসে নেই। তাদের ভেতরে একে অপরের কাছে ক্ষমতা প্রদর্শন করার এটাই একমাত্র রাস্তা। যে করেই হোক না কেন, আগে কিংবা পরে তাদের শত্রুদেরকে নিজেদের স্টাইলে শাস্তি দেওয়াটা হচ্ছে ক্রিমিনালদের সত্তার অন্তর্ভুক্ত। কিন্তু এখন তা হবে না, আর এটা ভেবেই কাই খুশি হচ্ছে। জঙ্কুক আর তাকে কিছুতেই হাতে পাবে না, নিজের হাতে শাস্তি দিতে পারবে না। ভেতরে ভেতরে আফসোসে যেন মরেই যাবে জঙ্কুক। এটা ভেবে কাইয়ের তো আনন্দে নাচতে ইচ্ছা করছে। কাইয়ের অভ্যন্তরিক ভাবনা অনুযায়ী এটাই হলো মরে গিয়েও জিতে যাওয়া। তবে আনন্দের সাথে একটা আফসোসও হচ্ছে, এটাই যে তাকে কিছু করতে পারলো না। তবে তাতে কি, যা সে করে এসেছে তাতে তো মনে হয় ওই জঙ্কুকের 4 দিনের গড়া সংসারটা ধ্বংস হয়ে যাবে। ওই প্রতিবাদী সাহসী মেয়ে সব হারিয়ে কিছুতেই জঙ্কুকের সাথে আর সংসার করবে না নিশ্চয়ই। কাইয়ের ভাবনার মাঝে সেলের দরজাটি খুলে গেল। হুড়মুড়িয়ে প্রবেশ করলো 5 জন পুলিশ সদস্য। মুহূর্তের মধ্যে ছোট্ট কন্ডেম সেলের কক্ষটি মানুষে গিজগিজ করে উঠল। এই কন্ডেম সেলের ছোট্ট কক্ষে যে আরেকটা মানুষ বাড়তি ঢুকে দাঁড়াবে তারও জায়গা নেই। তবে পুলিশ সদস্যগুলো দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে কারোর জন্য জায়গা করে দিল। কাই তাকিয়ে দেখলো কমিশনার RM চলটা শক্ত করে কন্ডেম সেলে প্রবেশ করলো। সে সবে মাত্র হসপিটালে সমস্ত কিছু দেখে এখানে এসেছে। রাগে কটপট করতে করতে RM কাইকে বলল, পাপের কি অভাব ছিল? চোদের বাচ্চা, যে একটা গর্ভবতীও ছাড়া পেল না। তোকে তো যেই শাস্তি দেওয়া হোক না কেন তা কমই হবে। তোকে বারবার মেরে আবারও জীবিত করে আবারও মারলেও এই পাপের শাস্তি শেষ হবে না। কমিশনার RM এর কথা শুনে কাই শয়তানি একটা হাসি দিয়ে বলে, এত কিচ্ছু তো হতোই না অফিসার। জঙ্কুক যদি খুশি খুশি আমাকে তার বউটা দিয়ে দিত। এখন তার আফসোসে আফসোসে আমি যাই করি না কেন কমই মনে হচ্ছে। ইস, জঙ্কুকের বউয়ের ওই নগ্ন শরীরটা 2 চোখ ভরে দেখা হলো না। স্বাদ নেওয়া হলো না ওই রসালো দেহর। উফ, কি যন্ত্রণা হচ্ছে অফিসার। ওই শুয়োরের বাচ্চাকে বলে দিয়েন মৃত্যুর আগ পর্যন্ত আমি ওর বউকে কল্পনা করে নিচে হাত মারবো, পারলে যেন আটকায়। এমন কথা শুনে RM নাকমুখ কুচকে চোখ জোড়া বন্ধ করে নেয়। পর মুহূর্তেই ঠোঁটে হাসি ফুটে ওঠে তার। আরে বেটা, তাই নাকি? তো হাত কোথায় মারবি আর কিভাবে মারবি? হাত মারার জন্য না হাত অবশিষ্ট থাকবে আর না মারার জায়গা। কাই তা শুনে আবারও অট্ট হাসিতে হেসে উঠল। কমিশনার ইশারা করলো পুলিশ সদস্যদেরকে। পুলিশ সদস্য এগিয়ে গেল কাইয়ের দিকে। মোটা শিকল পরিয়ে দিল কাইয়ের হাতে, পায়ে, গলায় এবং কোমরে। তারপর 5 জনে মিলে কাইকে ধরে কন্ডেম সেল থেকে বের করতে কাই উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করলো, কোথায় কোথায় নিয়ে যাচ্ছে আমাকে?
আরএম ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, কোথায় আবার? কোর্টে নিয়ে যাচ্ছি, সেখানেই তো তোর সকল অপরাধের শাস্তির সঠিক রায় হবে এবং সঠিক স্টাইলের শাস্তিও। উত্তেজিত কায় ভয় পেল, বলল, এখন তো রাত, এখন তো কোর্ট কাছারি খোলা না, কোথায় নিচ্ছিস আমাকে বল। বলেই কায় চেঁচামেচি করতে শুরু করে। আরে মোটা কস্টিপ দিয়ে সঙ্গে সঙ্গে মুখ বন্ধ করে দিল তার। তারপর কালো মুখোশ দিয়ে পুরোটা মুখ ঢেকে দিল। 5 জন পুলিশ সদস্য কাইকে কন্ডেম সেলের পেছনের অন্ধকার করিডোর দিয়ে নিয়ে যেতে লাগলো। রাত কটা বাজে নেন্সির জানা নেই, এখনো বিছানায় পড়ে আছে। রোজের মৃত্যুর পর গোসল করেনি। শেষ বেলার খাবারটা কত সময় আগে খেয়েছে সেটাও মনে নেই। কথা বলছে না, একদম দম বন্ধ লাগছে। তার স্বামী সংসারে কোনো কিছুতেই আগের মতো মনোযোগ দিতে পারছে না। এবারের মানুষগুলো অসহ্য লাগছে তার কাছে। এখানকার সবাই প্রতারক। ইউনোর ডার্ক সাইড সামনে আসার পরে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে গেছে, তবে তা সে নিজেই করেছে। যাও কিছুটা সম্পর্ক ছিল তা নষ্ট হয়েছে তে এই বাড়িতে আসার পর। তের সঙ্গ দিতে গিয়ে স্বামীর কাছে বেঈমান হয়েছে। কত কত রিস্ক নিয়ে তাকে ওই বেসমেন্টের চাবি নিতে সাহায্য করেছে। তের সৎ, নিষ্ঠাবান, স্পষ্টবাদী, প্রতিবাদীমূলক বাণী শুনে তার সঙ্গ দিয়েছে। কিন্তু শেষ অবধি কি হলো? যেই তে এই গুন্ডা জঙ্গকের কাছ থেকে মুক্তির প্রার্থনা করত এতদিন, সে এখন পুরোই পরিবর্তন হয়ে গেল। তার মুখের ওপর বলে দিল এসবে তার বিন্দু পরিমাণ আর আগ্রহই নেই। স্বামী যেটা পছন্দ করে না সেটা আর করবে না। হঠাৎ করেই এত স্বামী দরদি হয়ে গেল, তাহলে আগে এত সাহস কেন দেখালো? এখন তো রাত বেরাতে জঙ্গকের সাথে ঘুরে ফিরে আইসক্রিম খাওয়া হয়, শাপলা হাতে বাড়ি ফিরা হয়। এত প্রেম! রোজের মৃত্যু থেকে দাফন পর্যন্ত জঙ্গকের বুকের সাথে লেপ্টে ছিল। কি ভালোবাসা! কই তারও তো কষ্ট হয়েছে, সেও তো পারতো ইউনুর বুকের সাথে লেপ্টে থাকতে। সেও তো ইউনুকে ভালোবাসে, তাহলে কেন লেপ্টে থাকতে পারলো না? তবে কি সে ভালোবাসে না? আগে কথায় কথায় যার ধ্বংস কামনা করত, এখন চায়না মাঝে দাঁড়িয়ে তার দীর্ঘ আয়ুর জন্য কামনা করা হচ্ছে। আর ওই দিন তো স্পষ্টই দরজার সামনে দিয়ে যাওয়ার সময় শুনতে পেয়েছি তে বলছে জঙ্গককে ভালোবাসি কথাটা। তাদের মধ্যে তো সব ঠিকঠাক, তবে এতদিন তে কেন তাকে এত ন্যায়ের বাণী শুনিয়েছে? জঙ্গকের তো পরিচয় পরিবর্তন হয়নি, গুন্ডা জঙ্গক গুন্ডাই আছে। তাহলে তে পরিবর্তন কেন হয়ে গেল? এত বড় প্রতারণা তার সাথে কেন করলো? যেখানে মেয়র ইউনু এসবে জড়িত বলে সে নিজের হাতে নিজের সংসারটা নষ্ট করে দিল, সেখানে ওই গুন্ডা জঙ্গক কিনা সুখে শান্তিতে সংসার করবে? এত সহজ মেনে নেওয়া? যেখানে সে বারবার ইউনুর ভালোবাসা প্রত্যাখ্যান করে দিচ্ছে, সেখানে তে জঙ্গককে ভালোবাসি বলে, যেসবের কারণে সে নিজের 2টা বাচ্চা জন্মের আগেই সেখানে তারা রাতভর রং ঢং করে। নানা অসম্ভব, এগুলো সহ্য করা যায় না। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে তের ভেজা মাথার চুল সহ্য হয় না। না, নেন্সি আর সহ্য করতে পারছে না। জঙ্গককে ধ্বংস হতেই হবে, ওর জন্যই এত নৃশংসতা। জঙ্গকের জন্যই তো ইউনুর সাথে তার এত সমস্যা। জঙ্গক না থাকলে সব ঠিকঠাক হবে। নেন্সি মাথার এলোমেলো চুলগুলো দুহাতে খামচাচ্ছে আর এই সমস্ত কথাই ভাবছে। মানুষের ওপর দেখলে ভেতরের খবর বোঝা যায় না। নেন্সির ক্ষেত্রেও তেমনি। ছোট নেন্সি বিয়ের পর থেকে জঙ্গকের প্রতি ইউনুর এত ভালোবাসা, স্নেহ, যত্ন মেনে নিতে পারেনি কখনো। প্রথম তো ছেলে মানুষের টাইপের হিংসা হতো, তারপর তার থেকে বেশি জঙ্গককে ভালোবেসে এটার জন্য। তবে সেই অবুঝ হিংসাটা প্রতিহিংসায় রূপান্তরিত হতে থাকে। জঙ্গকের বিয়ের আগের রাতে যখন ইউনু নেন্সির হাতে ওই অন্ধকার বেসমেন্টের চাবি তুলে দিয়ে বলেছিল কায়ের অবৈধ মালের হেফাজত করতে আর তার সাথে ওই বাচ্চাগুলোকে একবেলা খাবার পানি দিতে, সেদিনই সৃষ্টি হয়েছিল নেন্সির মনে জঙ্গকের প্রতি প্রতিহিংসা, হিংসা, প্রতিশোধ। নেন্সি সেদিন থেকেই এই সমস্ত কিছুর জন্য মনে মনে জঙ্গককে দোষী মানে। যেহেতু সন্ত্রাসবাদের সাথে জঙ্গক জড়িত, তাই এই সব খারাপ কাজে জঙ্গকই জড়িত এবং জঙ্গককে ভালোবেসে ইউনু তার সঙ্গ দিচ্ছে। সেদিন থেকেই জঙ্গক ধ্বংস হয়ে যাক, নেন্সি এটাই কামনা করে আসছে। তবে নিজে থেকে জঙ্গকের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারে নাই নেন্সি। হঠাৎ করে তে এলো এবং জঙ্গকের বিরুদ্ধে প্রতিবাদ করলো। নেন্সি আশার আলো দেখলো, কিন্তু এখন তাও শেষ। এসব কিছুতেই মানতে পারছে না নেন্সি। না পারছে স্বামীর সাথে আগের মতো সহজ হতে, আর না পারছে জঙ্গককে নিজের হাতে শেষ করতে। হিংসা, প্রতিহিংসার আগুন ভেতরে দাউ দাউ করে জ্বলছে এবং ক্রমশই তা বাড়ছে। নিজের অনাগত 2টা বাচ্চাকে নিজের হাতে
হত্যা করার জন্য কোথাও না কোথাও তার ভেতরটা জঙ্কুককেই দায়ী ভাবছে। না জঙ্কুক সন্ত্রাসবাদী হতো, আর না তার বর জঙ্কুকের সাথে জড়িত থাকতো, আর নাইবা তার সুখের সংসারটা এভাবে ধ্বংস হয়ে যেত। বিছানার তোষকের নিচ থেকে সেই পুরনো প্রেগনেন্সি কিট দুটো বের করে হাতে নিল নেন্সি। এই পর্যায়ে তার টকটকে লাল চোখ দিয়ে ফোঁটা ফোঁটা জল পড়তে লাগলো। মুহূর্তেই চেহারায় হিংস্রতা ভর করলো। বালিশের পাশ থেকে ফোনটা হাতে নিয়ে কল করলো তার চাচা সাবেক মেয়র মাঝহারের বাপকে। ওপাশ থেকে সাবেক মেয়র ফোনটা রিসিভ করতে নেন্সি বলল, বড় বাবা, তুমি যেটা বলবে আমি সেটাই করব। শহরের কোলাহল পার করে পুলিশ ভ্যান ছুটছে দ্রুত গতিতে। হাত পা গলায় লোহার শিকড় পরা অন্ধকার ভ্যানের ভেতরে পুরোটা মাথা ঢাকা কালো কাপড় দিয়ে গলা পর্যন্ত হাঁসফাঁস করতে থাকা কাইয়ের গলাটা শুকিয়ে কাট। অপ্রত্যাশিত ভয়ঙ্কর কিছু যে তার জন্য অপেক্ষা করছে সেটা বুঝতে পেরেছে ঠিক, কিন্তু কি? এত রাতে কোথায় নিয়ে যাচ্ছে তাকে? রাতের বেলা কোনো কোর্ট কাছারি খোলা থাকে না, সেটা তো স্পষ্ট। তার ভাবনার মাঝে শব্দ তুলে তাকে বহনকারী পুলিশ ভ্যানটি ব্রেক কষল। সাথে সাথে ভয়ে ট্যাপ লাগানো মুখ দিয়ে হালকা আর্তনাদের আওয়াজ করল কাই। নিয়মিত রাতে সেবন করা কাই আজকে তা করতে না পারায় নাক চোখ দিয়ে পানি গড়াচ্ছে, হাত পা কাঁপছে, শরীরে অস্বস্তি ভর করেছে, থরথর করে কাঁপছে তার সর্বাঙ্গ। পুলিশ ভ্যানের ড্রাইভিং সিটে বসা কনস্টেবল পাশে বসে থাকা কমিশনার আরেমের দিকে তাকাতেই আরেম তাকে ইশারা করলো। বিনা বাক্যে কনস্টেবল ড্রাইভার ভ্যান থেকে নেমে গেল। কমিশনার আরেম তখন পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বের করে, তা থেকে একটা সিগারেট ঠোঁটে রেখে জ্বালিয়ে নেয়। সজোরে টান দিয়ে গাল ভর্তি ধোঁয়া উড়ায়। তারপর আমাদের সাথে সিগারেট টানতে টানতে কারো একজনের অপেক্ষা করে। কয়েক মিনিট এভাবেই কেটে গেল। কমিশনার আরেম সামনে তাকিয়ে দেখতে পেল হালকা কুয়াশার রাস্তা দিয়ে গাড়ির হেডলাইটের আলো দেখা যাচ্ছে। কমিশনার আরেম দ্রুত ঠোঁট থেকে সিগারেটটা দূরে ছুঁড়ে মারে, সোজা হয়ে বসে দুহাত দিয়ে মুখের সামনে উঠতে থাকা সিগারেটের ধোঁয়া সরানোর বৃথা চেষ্টা করে। ততক্ষণে কুয়াশা ভেদ করে গাড়িটি একেবারে পুলিশ ভ্যানের সামনে এসে জোরে ব্রেক কষল। আরেম তাকিয়ে দেখলো সামনে গাড়িটির হেডলাইটের আলোতে কুয়াশার ধোঁয়া উঠছে। হঠাৎ করেই সামনের গাড়ির হেডলাইটের আলো নিভে যেতেই আরেমের চোখে জলজল করে ভেসে উঠল আর্মি জিপ। মুহূর্তেই আর্মি জিপ থেকে এক লাফে নেমে আসলো আর্মির পোশাক পরিহিত জেনারেল মেজর মিন ইয়ঙ্গি সোগা। আরেম দ্রুত গতিতে ভ্যান থেকে নেমে দাঁড়ালো। দুজন দুজনের সম্মুখে আসতেই ইশারায় গ্রিট করলো একে অপরকে। ইশারাতেই চলল তাদের কথোপকথন, মুখে একটা শব্দ করলো না। কমিশনার আরেম ইশারা করে দেখিয়ে দিল পুলিশ ভ্যানটি। জেনারেল মেজর সোগা চোয়াল শক্ত করে তাকালো সেদিকে। বাজ পাখির মতো তার তীক্ষ্ণ দৃষ্টি, কালো সানগ্লাসের আড়ালে ঢাকা চোখের মনি দুটো জলজল করে উঠল মুহূর্তেই। মেজর সোগা চোয়ালটা শক্ত করে এগিয়ে গেল সেদিকে। বিনা বাক্যে উঠে বসলো পুলিশ ভ্যানের ড্রাইভিং সিটে। কমিশনার আরেম আর দাঁড়ালো না, দ্রুত গতিতে হেঁটে গেল একটু দূরে রাখা পুলিশের গাড়ির দিকে। ততক্ষণে আর্মি জিপটি ছুটে চলে গেছে চোখের আড়ালে। আরেমের গাড়িটি চলে গেল যে পথ দিয়ে এসেছিল সে পথেই। পুলিশ ভ্যানে বসে থাকা মেজর সোগা ভ্যানটি স্টার্ট দিল। মুহূর্তেই পা পাশের সরু গভীর অন্ধকার রাস্তাতে ছোটাতে লাগলো ভ্যানটি। উঁচু নিচু রাস্তা হওয়ায় ভ্যানটি এদিক ওইদিকে হেলে পড়ছিল। ড্রাইভিং সিটে বসে থাকা মেজর সোগা সে অবস্থাতে ড্রাইভ করতে করতে প্যান্টের পকেট থেকে ফোন বের করে সেভ করে রাখা নাম্বার DGFIJJK স্যার নাম্বারটিতে ডায়াল করলো। ডিজিএফআই হচ্ছে দেশের প্রধান প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা, যার পূর্ণাঙ্গ রূপ হচ্ছে ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স। এটি দেশের সশস্ত্র বাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশ, যা মূলত সাময়িক ও কৌশলগত গোয়েন্দা তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিরক্ষা সংক্রান্ত গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে থাকে। হসপিটালের বার্ন ইউনিটের করিডোরের চেয়ারে বসে আছে তে ঘন্টার পর ঘন্টা। জঙ্কক তাকে একবারের জন্য রাবেয়া বেগমের কাছে নিয়ে যেতে পারেনি। জেদ একটাই, যতক্ষণ না পর্যন্ত ওই কায়ের কলি ছিঁড়ে আনা হচ্ছে ততক্ষণ পর্যন্ত
তো ভাবি বাচ্চা দাফন করা হবে না, না মায়ের কাছে যাবে। জঙ্কুক সোজা হয়ে দাঁড়িয়ে আছে, তের শরীরে শক্তি নেই আহাজারি করার মতো, তবে রক্তচক্ষু দিয়ে তাকিয়ে আছে। একটা বারের জন্য চোখ দুটো বন্ধ করছে না, মাথাটা ঠেকিয়ে রেখেছে জঙ্কুকের পেটে। তখনই নীরব করিডোরে শব্দ তুলে বেজে ওঠে জঙ্কুকের ফোন। তে মাথা তুলে তাকায় জঙ্কুকের দিকে। জঙ্কুক তখনও তের চোখের দিকেই তাকিয়ে আছে, আর ওভাবেই কলটি রিসিভ করে কানে ধরতেই ফোনের ওপাশ থেকে ভেসে আসে মেজর সুগার কণ্ঠস্বর। হি ইজ ইন আওয়ার কাস্টাডি স্যার। ইউ নো হোয়াট টু ডু। ইয়েস স্যার, আই নো এভরিথিং। জঙ্কুক তের মাথার এলোমেলো অগোছালো চুলগুলো ঠিক করতে করতে বলে, আমার ঘরওয়ালি তার কলিজাটা চেয়েছে, আমি কি করে আমার সোনার চাওয়াটাকে পাওয়াতে রূপান্তরিত না করি? অবশ্যই স্যার, আমি সব ব্যবস্থা করে রাখবো। ভেরি গুড জব অফিসার। ফোনটা কেটে দিয়ে জঙ্কুক তের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। তের দুহাত আঁকড়ে ধরে বলে, জান, তোমার সব চাওয়া পূরণ করব আমি সোনা, তোমাকে ছুঁয়ে প্রমিস করলাম। ওই কাইকে তো এত সহজ মৃত্যু দেব না জান, ওর জন্য কঠিন কিছু অপেক্ষা করছে, কিন্তু তে এখন তোমার ভাবি আর তার বাচ্চাকে দাফন করাটা গুরুত্বপূর্ণ। তাদের আত্মার কষ্ট হোক সেটা তুমি অবশ্যই চাইবে না। তের শরীরটা দুর্বল, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। তখনকার মতো ভেতরে উত্তেজনা থাকলেও বাহিরে প্রকাশ করার শক্তিটা পাচ্ছে না। পরিবার হারানোর কষ্ট কেমন অনুভব করেছেন জঙ্কুক? আমার যন্ত্রণাটা বুঝতে পারছেন আপনি? পারছেন না, পারবেন না। জঙ্কুক মলিন মুখে তাকিয়ে দেখে তের শুকনো মুখটা। চিৎকার করে আহাজারি করতে করতে গলাটা ভেঙে ফেলেছে মেয়েটা। ওভাবেই তাকিয়ে থাকতে থাকতে বলে, ঘরওয়ালি, তুমি তো আমার একমাত্র পরিবার, তোমাকে এভাবে দেখে খুব যন্ত্রণা হচ্ছে বুকে। প্লিজ তে ওঠো, ফোনের অনুমতি দাও। তে জঙ্কুকের এমন কথার উত্তর দিতে পারল না, আর সে নিজেও বোঝে এভাবে তো দেহ ফেলে রেখে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। থেকে চুপ থাকতে দেখেই জঙ্কুক নীরবতাকে সম্মতি বুঝে নিল। জঙ্কুক ইশারায় কাছে ডাকলো। করিডোরের উল্টো পাশে ফাইল হাতে দাঁড়িয়ে থাকা ডক্টর জিমিনকে। ইশারা পেয়ে জিমিন দ্রুত ফাইল হাতে নিয়ে এগিয়ে আসলো তের কাছে। তে বিনা বাক্যে সাইন করে দিল। প্রত্যেকটা হসপিটালের নিয়ম কানুন থাকে, তে তার পরিবারের একমাত্র অভিভাবক, আর অভিভাবকের সাইন ছাড়া বডি হস্তান্তর করার কোনো পারমিশনই নেই।